বৃষ্টি শেষে দিনের আলো ফুটল। পূর্ব আকাশে আস্তে আস্তে সূর্য উঠছে। ভেজা মাঠ ঘাট সূর্য কিরণে চিকচিক করছে। কচু পাতায় শিশির জমে মুক্তোর মতো জ্বলছে। পাখির মিষ্টি মধুর কিচিরমিচির স্বরে প্রকৃতি জেগে উঠছে। বাতাসের দোল খেয়ে গাছের পাতাগুলো মর্মর ধ্বনি তুলছে। এক ফালি সোনার রোদ্দুর জানলার ফাঁক গলে ঢুকলো। পর্দা দুটোর মাঝ দিয়ে সেই আলোটা এসে মুখে পড়ল। দিনের আলোটা চোখে পড়তেই ঘুম ভাঙল তের। চোখের পল্লব জোড়া বেশ ভারী ভারী লাগছে। সম্ভবত রাতে কান্নার জন্য চোখ দুটোর এই দশা। কিন্তু আজ মনটা আর খারাপ নেই। খারাপের সমস্ত রেশটুকু কেটে গেছে। সকালের নির্মল হাওয়াটা বুক ভরে কিছুক্ষণ টানল তে। মনটা একদম ঝরঝরে হয়ে গেছে। এত শান্তি, এত প্রফুল্ল মন আগে কোনোদিনও টের পায়নি। গাছের নতুন পাতার মতো সব কিছুই সতেজ লাগছে। শোয়া থেকে উঠে বসতেই ব্যাকুল চোখে একজনকে খুঁজতে লাগলো। কিন্তু সেই মানুষটা এত সকাল সকাল কোথায় হারিয়ে গেল? লম্বা হাই তুলে বিছানা থেকে নেমে পড়ল তে। শোয়ার জন্য বিগড়ে যাওয়া চুলগুলো নতুন খোপা করে বাইরে পা দিল। সকালের নরম রোদটা তের গায়ে মোলায়েমভাবে ছুঁয়ে দিল। আদরে উষ্ণতায় শরীর চনমন করে উঠল। এখনো কটেজের দরজাগুলো খুলেনি। তার মানে ঘুমের আরামটা কারোই ভাঙেনি। সিঁড়ির ধাপ পেরিয়ে একটু সামনে এগুলোতে পায়ের নিচে নরম সবুজ ঘাসগুলো সুরসুরি দিচ্ছে। হাত মুখ ধুয়ে শাড়ির আঁচলে ভেজা মুখটা মুছতে মুছতে নিরিবিলি রিসর্টের পুকুর পাড়ে গেল সে। বৃষ্টির কারণে পুকুর পাড়ের রাস্তাটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। এমনিতেই জায়গাটা গাছগাছালির জন্য ভয়াবহ অন্ধকার। তার উপর সূর্যের আলো পড়ে না। কাদা বাঁচিয়ে পা ফেলতেই দু হাত এগিয়ে ঝোপঝাড় সরিয়ে দিল। তখনই চোখ ধাঁধিয়ে এক পশলা আলো তের চোখে মুখে পড়ায় সে চোখ বুঝে নিল। ঝোপটা পেরিয়ে চোখ খুলল তে। পুকুর পাড়ের দিকে স্পষ্টভাবে তাকাতেই দূর থেকে সবুজ টি শার্টটা নজর কাড়ল। শান বাঁধানো পাকা জায়গায় একা বসে আছে জাংকুক। সাত সকালে একা বসে থাকাটা বিলক্ষণ মনে হচ্ছে না। ঘুম থেকে উঠেই এখানে চলে আসলো। কিন্তু কিছু কি হয়েছে? কাল রাতেও জাংকুক কোনো কথা বলেনি। জাংকুকের মধ্যে এমন নিশ্চুপ আচরণ বোধগম্য হচ্ছে না। তে চুপচাপ পা বাড়িয়ে জাংকুকের পিছনে গিয়ে দাঁড়ালো। পিছন থেকে জাংকুকের চোখ দুটো ধরার জন্য যেই হাত বাড়ালো তখনই খপ করে দুটো হাত ধরল জাংকুক। একেবারে পিছনে না তাকিয়ে ওভাবে তের হাত ধরে বলল, এমন ছোটখাটো চালাকি আমার কাছে খাটবে না। এরপর হাতটা ছেড়ে দিল জাংকুক। আবারও নির্জনতায় ডুবে গেল চারপাশ। জাংকুকের দৃষ্টি জোড়া পুকুর পাড়ের মৃদু স্রোতের উপর অটল। বিশেষ ভাবনায় মত্ত জাংকুককে বিরক্ত করল না তে। জাংকুকের বাঁ পাশটায় স্থান ঘিরে শান্তভাবে বসল। জাংকুকের চওড়া প্রশস্ত কাঁধটায় মাথা রেখে হাতটা পেঁচিয়ে ধরল। তের কাণ্ড কারখানা কোনোভাবেই ভাবাবেগ দেখালো না জাংকুক। অনতিকাল পেরোতেই তে অধৈর্য গলায় বলে ফেলল, স্বাভাবিক আচরণ করছেন না কেন? আমি তো আপনাকে ভুল বুঝিনি। যেটা সত্যি সেটা তো ঘটতই। তা নিয়ে আফসোস করার তো কোনো কারণ ছিল না। যা হওয়ার তা হয়ে গেছে। আপনি আমার উপর কেন রাগ করে আছেন? ঘাড়টা বামে ঘোরালো জাংকুক। বোধহয় তের মুখটা দেখার জন্য একটুখানি প্রয়াস করছিল। আবার মুখ ঘুরিয়ে স্বাভাবিক কণ্ঠে শান্তভাবে বলল, আমি চুপ থাকলেই রেগে আছি ভাবো কেন? কাঁধ থেকে মাথাটা তুলল তে। জাংকুকের মুখের দিকে দৃষ্টি রেখে বলল, আপনি স্বাভাবিক আচরণ করছেন না। এবার এক সেকেন্ডও দেরি করল না জাংকুক। কথার তোড়ে সঙ্গে সঙ্গে তের দিকে তাকালো। সত্যি জাংকুকের হাব ভাব স্বাভাবিক নেই। রাতেও এই ব্যক্তি এরকম ভাবে ফেরেনি। রাত পেরোতেই কি এমন হলো? কেন সকাল সকাল কাউকে না জানিয়ে একা বসে আছে? চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ দেখাচ্ছে। কোনো ব্যাপার নিয়ে ভিতরে ভিতরে ভীষণ ফুঁসছে। ঢোক গেলে একটু কাছে গেল তে। ক্লিন সেভ পাগালটায় আলতো হাত রেখে জিজ্ঞেস করলো, আমাকে কি বিশ্বাস করতে পারছেন না? এক দৃষ্টিতে তাকিয়ে থেকে জাংকুক ছোট সুরে বলল, কোনোদিন অবিশ্বাস করিনি। তে আবারও প্রশ্ন ছুড়ল, তাহলে কেন কথা লুকাচ্ছেন? জাংকুক পাল্টে উত্তর দিল, তুমি এভাবে তো জিজ্ঞেস করনি। তে থামলো না। নিজের উত্তাপের সাথে বলে উঠল, আজ জিজ্ঞেস করছি, এখন জিজ্ঞেস করছি, বলুন। জাংকুক পুরোপুরি তের দিকে ঘুরল। মুখোমুখি হয়ে তের অন্য হাতটাও
নিজের গালে রাখলো। ছটফটে দৃষ্টির মাঝে নিজের শান্ত দৃষ্টিটুকু রেখে দিল। তে অপেক্ষায় অধীর, মনের ভিতর উচাটন অবস্থায় ধীরে ধীরে বাড়ছে। ওই শান্ত চোখ দুটো তাকে গভীরভাবে টেনে নিচ্ছে। জিভের ঠোঁট বোলালো জাঙ্কুক। একটু ধাতস্থ হয়ে বলতে শুরু করলো, যা বলবো সব মন দিয়ে শুনবে, শুধু শর্ত একটাই, যা বলবো আজকের পর সব কিছু ভুলে যাবে। ওই ছোট্ট বুকটায় এসব মনে রাখার কোনো দরকার নেই, ঠিক আছে? মাথা নাড়ল তে। উত্তর পেয়ে জাঙ্কুক বলতে শুরু করলো, তোমার বয়সটা যখন 4 তখন তোমার বাবা মারা যায়। একটা স্বাভাবিক মানুষের মতো ন্যাচারাল ডেথ হয়েছে। কেউ ওনাকে মার্ডার করেনি বা এই জাতীয় প্ল্যান কিছুই ছিল না। হয়তো তোমার কানে এসেছে তোমার দাদা ভাই তোমার বাবাকে খুন করেছে। এটা ভুয়ো খবর। তোমার বাবা একজন সৎ মানুষ ছিলেন, কিন্তু ওনার একটা বাজে অভ্যাস ছিল। বলতে গেলে সেটার জন্যই ওনার মৃত্যু। উনি প্রচুর ধূমপান করতেন, যেটাকে এক্সট্রিম লেভেলের স্মোক করা বলে। প্রায় এটা নিয়ে তোমার মায়ের সাথে কথা কাটাকাটি হতো। তোমার মা রাগ করে বাপের বাড়ি চলে যেতেন, কিন্তু সময়ের সাথে সাথে একদিন সেটা মানিয়ে নেন। তোমার মাও চুপচাপ সেটা সহ্য করতে শিখে গেলেন। বিদেশ যাওয়ার জন্য যেসব কাগজপত্র জমা দিয়েছিলেন, হুট করে সেটার খবর আসে। তোমার বাবা কোনোভাবেই কোনো মতে বিদেশে যেতে রাজি ছিলেন না। অনেক কিছুর পর যখন বিদেশের মাটিতে পা দিলেন, তখন তোমাদের বিলাসিতা আসতে শুরু করে। সবই ঠিকঠাক মতো চলছিল, কিন্তু একদিন চিঠির পাতায় খবর আসে তোমার বাবার লাংস ইনফেকশন ধরা পড়েছে। তখন তোমার দাদা ছেলেকে দেশে আনার জন্য বন্দোবস্ত করেন। 8 মাসের ভিতরে তোমার দাদা সব কিছু ঠিক করেন, কিন্তু তোমার বাবা আর ফেরেননি। সেখানেই হার্ট স্ট্রোক করে মারা যান। এতে সবচেয়ে বেশি তোমার মা ভেঙে পড়েন। তোমার দাদা হয়তো অবশ্য তোমার বাবাকে দু চোখে সহ্য করতে পারতেন না। উপযুক্ত কারণও ছিল। তোমার দাদা ভাই মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করতেন, তাতে হাতে নাতে ধরা পড়ায় সেটার ক্ষোভ তোমার বাবা ভালো মতোই ঝেড়েছিলেন। তোমার দাদা তোমাদের সবগুলো বোনকে আদর করেন, এই বিষয়ে কোনো ডাউট নেই। আর শুধু এটুকুই বলবো, তোমার দাদার জন্য তোমাকে পেয়েছি। তাকদীর কিভাবে আমাদের দুজনকে মিলিয়েছে সেটা নিয়ে বিস্তারিত বলতে গেলাম না। আমি তোমাকে চিনতাম না, তুমিও চিনতে না। তোমার পরিবার আমাদের চিনত, আমার পরিবার তোমাদের আত্মীয় বলে ভাবত। তোমাদের বাড়িতে তোমাকেই আমার পছন্দ হলো, তাও আবার বয়সে তুমি অনেক ছোট। বিয়েটাও করে ফেললাম। অমনি পুরো কেস রিওপেন হয়ে গেল। লাইফটা কিভাবে ঘুরছে দেখছো? আমি তোমার উপর রাগ করিনি, লাইফের ইউনিক স্ট্র্যাটেজিটা নিয়ে চিন্তা করছিলাম। চোখ বন্ধ করে বড় একটা দম নিলতে বুক থেকে ধীরে সুস্থে নিঃশ্বাসটা বের করলো। চোখ খুলে গলা ভিজিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। বাতাসের ঠান্ডা মোহটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তে স্বচ্ছ গলায় বলল, আমি জীবনেও এই অধ্যায় আর ঘাটতে চাই না। আজকের মতো এখানে বন্ধ হোক। একটা খারাপ মানুষের বিনিময়ে আমি আপনাকে পেয়েছি। আমার কি এতে খুশি হওয়া উচিত না? বিষণ্ণতায় চূর্ণ হলেও ম্লান হাসি দিল তে। ধীরে ধীরে হাত দুটো গাল থেকে নামালো। জাঙ্কুক মুড়ো দৃষ্টিতে তাকিয়ে থাকলে হঠাৎ তীব্র বেগে এক টান মারল। মাথার পিছনের চাপ দিয়ে বুকের মধ্যে মিশে নিল। আচানক কাণ্ডে প্রচণ্ড বিস্মিত হলো তে। বুকটা যেন ধরাস করে কেঁপে উঠতেই দুরু দুরু করে ছুটছে। দু চোখ বন্ধ করতেই অতল স্পর্শী বাহুখানা তাকে দখল করে নিল। তের পুরো অস্তিত্বটা বুকের সাথে মিশে রইল। খুব স্পষ্টভাবে ওপাশের দেওয়াল থেকে হৃদস্পন্দনের শব্দ শুনছে। ঘড়ির কাঁটার মতো ধুকপুক ধুকপুক করে বাজছে। আঙুলের ফাঁকে ফাঁকে সবুজ টি শার্টটা শক্ত করে ধরল। 2 হাতের বলের মাঝে খামচে ধরে রইল। টের পেল জাঙ্কুকের এক হাত সারা পিঠ জুড়ে ছুটছে, অন্য হাতটা চুলের চামড়ায় নরম স্পর্শ ছড়াচ্ছে। দূরের কোনো গাছে বসে পাখিরা ডেকে উঠল। ছন্দ কাটাতে কাটাতে প্রকৃতি যেন গরম করে তুলল। পাখির ডানা ঝাপটাইয়ের আওয়াজগুলো দুজনের কানে যাচ্ছে। বাতাসের শীতল স্পর্শগুলো হেলে দুলে শিহরণ জাগিয়ে দিচ্ছে। প্রকৃতির সরলতায় দুজন মানুষ যেন অনুভূতির নির্যাস করছে। বাতাসের নিষ্ঠুর দোলায় খোপাটা আলগা হয়ে গেল। পরপর জোরে ঝাপটা মেরে গোছাটা পুরোপুরি খুলে দিল। তের পিঠ ডিঙিয়ে জাঙ্কুকের হাত থেকে ছিটকে নিচে পড়ল।
তে সবটা টের পেলেও নড়চড় করলো না। বুকের মধ্যে শান্তির সুখটুকু নিতে নিতে খুব আস্তে করে বলল, নয়নে তোমারে পায় না দেখিতে, হৃদয়ে রয়েছে গোপনে। তের কথাগুলো ওপাশের কর্ণধারে পৌঁছে গেছে। প্রতিটা শব্দের অর্থ বুঝে ঠোঁটের কোণে হাসি টেনেছে। তে কি তার বাবার মতোই কাব্যপ্রেমী? কথাটা খাঁটি সত্য। চরণ যুগলের ক্রূরার্থ বুঝতে পেরে বদ্ধ চোখে শুধে উঠল। অনেক কাছে রেখেছি তে, যতটুকু কাছে থাকলে মানুষ নিজেকেই দেখতে পায় না। এবার একটুখানি নড়াচড়ে উঠলতে শক্ত বুকটার সাথে থুতনি ঠেকিয়ে মুখ তুলে চাইল। জাঙ্কুক চোখ খুলে মুখ নিচু করতে ভুরু নাচে ইশারা করলো। কি হয়েছে? তে হ্যাঁ না কিছুই বলল না। কালো মনির চোখ দুটো অপর ব্যক্তির চোখে দৃষ্টিবদ্ধ করে রইল। জাঙ্কুকের চোরা দৃষ্টি বারবার সুকৌশলে অধৈর্যরায় নিক্ষেপ হচ্ছে। মাথার পিছনটায় চাপ দিয়ে তের কপালটা নিজের কাছে নিয়ে আসলো জাঙ্কুক। কপালের গাইজ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই একটু নয়েজ আসছে। সো এই নয়েজটাকে ইগনোর করে স্টোরিতে ফোকাস করো। কপালের মধ্যে খানটায় চুমু খেয়ে এরপর জাঙ্কুক বলল, আমি আজকেই রওনা হবতে, তুমি কি আমার সঙ্গে যেতে চাও আরও কিছুদিন থাকতে? চোরের মতো কথা ছিনিয়ে তাড়াহুড়ো গলায় বলল, না না না, আমি ফিরতে চাই। জেনি বুবুর যন্ত্রণায় থাকা যায় না, আমি আপনার সঙ্গে ফিরে যাব। জাঙ্কুক হাসি দিয়ে বলল, চালাকি দেখাচ্ছ বুঝি না। বেচারি আমার ভয়ে তোমার কাছেই যায় না। এখন যত দোষ নন্দ ঘোষ। তের সাথে সাথে মাথা নিচু করে জিভ কামড়ে ফেলল। মিথ্যা বলাটা আজও পটু হতে পারেনি সে। কি বলতে গিয়ে কি বলল, ছি! তের ধরা খাওয়া মুখটা দেখে পাটাতন থেকে উঠে দাঁড়ালো জাঙ্কুক। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকালো। কিছু একটা ডায়াল বসাতে বসাতে বলল, যদি কিছু করতো চুলের গোড়া পর্যন্ত ছিঁড়ে আনতাম। তাছাড়া ওই দুটো মালমালতি আমায় বাঘের মতো ভয় পায়, এমনিতেও কিছু করার সাহস দেখাতো না। পা চালিয়ে ফোনটা কানে ধরলো জাঙ্কুক। হ্যালো, জাঙ্কুক বলছি, আমার দুপুর 12টার ভিতরে মাইক্রো দরকার। সিকিউরিটি লাগবে না, মিনহোকের সঙ্গে পাঠান। না, কোনো প্রবলেম নেই, ডান দিকে লেগেছে। না, স্টিচ লাগেনি, মাথায় আহামরি কিছু চোট পায়নি আপাতত। ঝোপের দিকে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে পড়ল জাঙ্কুক। কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে পিছু ফিরে তাকালো সে। দ্রুত ডান হাতে 2 দফা তুড়ি বাজাতেই তে চোখ তুলে তাকালো। জাঙ্কুক তর্জনী ও মধ্যমা আঙুল দিয়ে তাকে চলে আসার জন্য ইশারা করলো। মুখে কিছু না বললেও আকারে ইঙ্গিতে বোঝালো, চলে এসো, গরম বাড়ছে, ওখানে বসে থাকার দরকার নেই। তে উঠল। মনে মনে ভাবলো, এটা কি দায়িত্ববোধ নাকি অধিকারযুক্ত ভালোবাসা? মূল্যহীন গ্রাম অনেকটাই মেরুদণ্ডহীন প্রাণীর মতো। গঙ্গের সব কিছু যতই বর্বর হোক না কেন, গ্রামটার মধ্যে একটু হলেও শৃঙ্খলা ছিল। যেসব মুরব্বীরা তার ভয়ে সিটিয়ে থাকতো, তারাই গ্রাম চালানোর জন্য হাতাহাতি শুরু করলো। গ্রামের পুলিশেরা ঘুষের জোরে টাকার গন্ধে ন্যায় নিষ্ঠতা শুলে চড়াবে। ক্ষুব্ধ বিক্ষুব্ধ গ্রামবাসী সকলের মুখোশ চিনতে চিনতে একদিন ঠিকই হাঁপিয়ে উঠবে। তখন কিভাবে ওই অবস্থা থেকে ব্যবস্থা নেবে সেটাই যেন মাথায় ঢুকছে না জাঙ্কুকের। সকালে নাস্তাটা খেতে খেতেই হত দরিদ্র মানুষদের কথা মনে পড়ছে। না জানি গঙ্গীয় কতগুলো মানুষের রুজি রোজগার খেয়েছে। সেই সব অগণিত মানুষের হাই অভিশাপ কত নিষ্ঠুরভাবে আঘাত আনবে। সেই অভিশাপের মুখ থেকে বাঁচতে হলে যোগ্য বিচারের প্রয়োজন। কিন্তু সেটা এখন দেখবে কে? নীতির নামে যা আদর্শ বেঁচে আছে সেগুলো গ্রামের মুরব্বীদের। মাথাটা ঠান্ডা করে আরও কিছু সময় ভাবলো জাঙ্কুক। লেবুর ঠান্ডা শরবতটা খেয়ে বড় বউয়ের দিকে তাকালো। বড় বউয়ের সাথে তার সম্পর্কটা বেশ মজবুত হয়েছে। এখন আর আগের মতো রাগ ঢাক রেখে কথা বলার প্রয়োজন পড়ে না। জাঙ্কুক তাই শরবতটা খেয়ে খালি গ্লাসটা রেখে বলল, বড় মা, গ্রামের মানুষগুলোর কথা ভেবেছেন? যে ছিদ্রগুলো আপনার শ্বশুর করে গিয়েছেন সেগুলো সময় থাকতে ভরে ফেলুন। বড় বউ উজবুক চাহনিতে জাঙ্কুকের দিকে তাকালো। শ্বশুরের দোষে কি এখন আমরা মাসুল গুনবো? জাঙ্কুক ভনিতে না করে বলল, এছাড়া তো কোনো অপশানই নেই। আপনার ছেলে যদি দেশে থাকতো তাহলে হয়তো একটা সুবিধা হতো। বড় বউ কাট গলায় বলল, ও কোনোদিনও এদেশে আসবে না। ও আমার কাছে ওয়াদা করে গেছে। ভুল বললেন বড় মা, ও
ও আপনার কাছে ওয়াদা করতে বাধ্য হয়েছে। আপনি ওকে বিদেশে যেতে বাধ্য করেছেন, তবে সেটা ওর মঙ্গলের জন্যই করেছেন। বড় বউ এবার না বলে পারল না। এত সব খবর কি করে পাচ্ছ তুমি? তোমার জন্য দেখি কিছু গোপন রাখা যাবে না। জাঙ্কুক দাম্ভিকতার হাসিতে বলল, ভুল বুঝবেন না বড় মা, আমি লোক লাগালে পাতাল থেকেও তথ্য বের করতে পারি। আমি শুধু ওইটুকু শুনেছি যেটুকু আমার প্রয়োজন। আমি বর্তমানে গ্রামবাসীর কথা চিন্তা করছি। এটা নিয়ে চিন্তা ভাবনা করে বুঝলাম আপনি এখন মোল্লাবাড়ির গুরুজন। আপনার যে বয়সে বড় আর কেউই নেই। বড় বউ মর্মার্থ বুঝে ভীত চোখে তাকালো। তাড়াতাড়ি করে বলে ফেললো, অসম্ভব, এমন আকাশ পাতাল চিন্তা করো না জাঙ্কুক। তুমি শহরে থাকো, তাই গ্রামের রীতিনীতি বোঝো না। ভুলেও ও কাজ করতে যেও না বলছি। আমি ওসবে অভ্যস্ত নই, কোনোদিনও পারবো না। জাঙ্কুক কথাটা হেলা ফেলা না করে জোর দিয়ে বলল, আপনি পারবেন। আপনার সুবুদ্ধির মাপ কতখানি পর্যন্ত হতে পারে সেটা অলরেডি বুঝে গিয়েছি। আগে শুধু নিজের বাড়ি দেখতেন, এখন আপনি সবার বাড়িতে নজর দেবেন। পার্থক্য এতটুকুই, আপনি মানুষগুলোর সেবা করবেন, আপনার শ্বশুরের মতো শোষণ করবেন না। বড় বউ কথাগুলো শুনে শান্ত হলো না। অশান্ত কণ্ঠে বলে উঠল, আমার দ্বারা সম্ভব হলে আজই রাজি হতাম, কিন্তু মন সায় দিচ্ছে না জাঙ্কুক। কথাটা যতই ছোট শোনাচ্ছে, দায়িত্বের ভারটা কিন্তু অনেকটা। এটা একটা পুরুষের কর্ম, সেখানে তুমি আমাকে কেন টেনে আনছো? জাঙ্কুক বিজ্ঞের মতো বলে উঠল, পুরুষের কর্ম পুরুষই করবে। আপনি তো নিজের চৌকাঠ ডিঙাবেন না, আপনার নিজের লোকবল থাকবে, ওঠা বসার মানুষ থাকবে, তাদের ইশারা করে কাজ করাবেন। বড় বউয়ের সাথে অনেকক্ষণ ব্যাপারটা নিয়ে তর্ক বিতর্ক চলল, কিন্তু খাঁটির যুক্তির কাছে বড় বউ টিকল না। জাঙ্কুকের সোজাচাপটা কথা, আপাতত হাতের চাবি নিজের কাছে রাখুন, শুধু চাবি চালানোর পন্থাটা একটু বদলে ফেলুন। দীর্ঘ সময়ের তর্ক যুদ্ধটা শেষমেশ জাঙ্কুকের জয়ে ইতি টানল। জাঙ্কুক বিষয়টা নিয়ে বিশদ আলোচনা করতে করতে সবাইকে মোল্লা বাড়িতে পৌঁছে দিল। সেই একই মাইক্রোতে বসে সে এবং তে সদর দরজা থেকে বিদায় নিল। যাওয়ার আগে পর্যন্ত বড় বউয়ের মাথায় সবকিছু ঠিকঠাক মতো বুঝিয়ে দিল। এবার যেন এই গ্রামে অন্য একটা চেহারা ফুটে উঠুক, শাসক শোষণ মুক্ত গ্রাম হয়ে ভিন্ন আদলে গড়ে উঠুক। বড় বউ ঠিকই গুরুভাবে সবকিছু চিন্তা করে নিল। দীর্ঘদিনের নীল নকশাকে নস্যাৎ করে নতুন চিত্র বানালেন। সেই চিত্রে সাদা কালো রং ছড়িয়ে রঙিন তুলি চালালেন। মনের ভিতর যত কলা কৌশল পরিকল্পনার চিন্তা ভাবনা আসলো, আস্তে আস্তে বাস্তবায়ন শুরু করলেন। প্রথম দফায় বিরাট ধাক্কা খেলেন তিনি, কিন্তু সময় বাড়তে বাড়তে সত্যি সত্যি সবকিছু পাল্টে যেতে থাকলো। যেই অরাজকতা এই ছোট্ট একটা গ্রামের ভিতরে চলছিল, সেখান থেকে সবকিছু ধূলিসাৎ হতে শুরু করলো। সময়ের গণ্ডি প্রায় মাস খানেক পেরোলো। বিদেশ থেকে চিকিৎসা শেষে জিন ফিরে এলো। কয়েক মাসের ছুটি পেয়ে পরিবারের সাথে পারিবারিক মুহূর্তে যুক্ত ছিল জাঙ্কুক। এই উছিলায় সুগার ব্যাপারটা পাকাপাকি করতে সবকিছুর বন্দোবস্ত করতে লাগলো। বাড়িতে একটা ধুম উঠল, শীঘ্রই সুগার বিয়ে হচ্ছে। বিয়েটা বিরাট ধুমধামে মহা সমারোহে ঘটবে। নিজের বিয়ে নিয়ে যতটুকু ঘাটতি ছিল তার চেয়ে অনেকখানি সুগার বিয়েতে করবে। বেচারা সুগা লজ্জায় এখন অফিসের কাজে ব্যস্ততা দেখায়। বিয়ের হাট পাট নিয়ে কথা তুললেই সেখান থেকে ছিটকে যায়। সব কিছু বিবেচনায় দুপক্ষের শর্ত সম্মতিতে কিছু সিদ্ধান্ত নেওয়া হলো। জিমিনের বিয়েটা জাঙ্কুকের বাড়ি থেকে হবে, এ নিয়ে ব্যাপারটা ঠিকঠাক করা হলো। সেই অনুযায়ী বিয়ের তৃতীয় সপ্তাহ আগে গ্রাম থেকে সবাইকে আনায় জাঙ্কুক। বিয়ের উপলক্ষে রমরমা পরিবেশে কেউই বাদ যায়নি। সেলেনাও যেন এখন সবার সঙ্গে মিলেমিশে গিয়েছে। জাঙ্কুককে বাঘের মতো ভয় পেয়েই হোক বা সৎ বুদ্ধির জন্যই হোক, জেনেও এখন আগের মতো হিংসা নিকৃষ্ট মনোভাব দেখায় না। নিজেকে মার্জিত রূপে দেখানোর জন্য বেশ মাপজোক করে কথা বলে। বাড়িটা হই হই হট্টগোলে মুখরিত হলেও কোথায় যেন শূন্যতা কাজ করছে। প্রায় মনে হয় কি যেন নেই। আজও সুবিনের ছাদে সেই পূর্ণিমার চাঁদ দেখে শূন্য শূন্য লাগে। ছাদটার দিকে তাকিয়ে থাকতেই মুখ ফসকে বেরিয়ে এলো, তোকে মিস করছি রে জিহু, খালি তোর কথা মনে পড়ে। কোথাও যেন গভীরভাবে ব্যথা লাগলো। তবুও সুবিন শক্ত থাকার চেষ্টা করলো, কিন্তু পারল না। চোখ নিংড়ে দু এক ফোঁটা
অশ্রু বেরিয়ে আসলো।